10 বছরে মাধ্যমিক ও 12 বছরের মধ্যে যাতে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সম্পন্ন হয় এমন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। পরীক্ষা গ্রহণে যাতে সময় নষ্ট না হয় এবং সেশন জট না হয় সে কারণে সরকার বৈঠকে বসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, উৎপাদনশীল এবং কর্মমুখী প্রজন্ম তৈরি করে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অডিটোরিয়ামে কলেজটির সঙ্গে ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের অনগার্ড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে সৌর বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করা হবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে আগামী 23 মের টিকিট। সকাল 8টা থেকে ছাড়া হয় পশ্চিমাঞ্চলের 16,000 টিকিট। এর বিপরীতে প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট পড়ে 60 লাখেরও বেশি। সকাল 9টার মধ্যেই বিক্রি হয়ে যায় অধিকাংশ টিকিট। 10টার মধ্যেই বিক্রি হয়ে গেছে সব। দুপুর 2টায় ছাড়া হবে পূর্বাঞ্চলের 16,000-এর বেশি টিকিট। এবারও কালোবাজারি রোধ ও যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীদের কেউ কেউ। ইন্টারনেট সেবায় অভ্যস্ত না যারা, তারা কাউন্টারে এসেছেন টিকিটের আশায়। আবার অনেক যাত্রীর অভিযোগ সার্ভার জটিলতার, তারাও এসেছেন কাউন্টারে টিকিটের আশায়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল 10টায় প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে 1 ঘন্টা বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। সভাপতি, সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির 14টি পদে নির্বাচন হচ্ছে। মোট 40 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার 11,097 জন আইনজীবী। এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ.এম. মাহবুবউদ্দিন খোকন আর সম্পাদক পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আব্দুল বাতেন ও সম্পাদক পদে এ.কে.এম. রেজাউল করিম খন্দকার প্রতিযোগিতা করছেন। আগামীকালও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন, শিক্ষক সংকট নিরসন এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে স্থবির হয়ে পড়েছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে এই কর্মসূচি পালন করছেন। এরই মধ্যে প্রশাসনিক গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদ থেকে শিক্ষকরা পদত্যাগ করেছেন। আন্দোলনরত শিক্ষকরা উপাচার্য অধ্যাপক ডক্টর তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আন্দোলনকারী শিক্ষকরা জানান, নানা অজুহাতে শিক্ষকদের পদোন্নতি আটকে রেখেছেন উপাচার্য। এই বিষয়ে উপাচার্য ডক্টর তৌফিক আলম বলেন, ইউজিসির দেয়া বিধানের বাইরে গিয়ে শিক্ষকদের পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী ঐক্য পরিষদ। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এই অবস্থান কর্মসূচি শুরু করেন। পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা চালিয়ে শিক্ষক ও কর্মকর্তাদের আহত করে। এই ঘটনায় অবিলম্বে ভিসির পদত্যাগ এবং ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান আন্দোলনকারীরা। ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবার হারানোর দিনে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় লাভ দিয়েছে বাংলাদেশ। ষষ্ঠ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। 44.44% পয়েন্ট নিয়ে পাকিস্তান ও ইংল্যান্ডকে পেছনে ফেলেছে টিম বাংলাদেশ। বিপরীতে পঞ্চম স্থান থেকে 7-এ নেমে গেছে পাকিস্তান। চলতি চক্রে প্রথম 3 ম্যাচে 2 হার ও 1 জয়ে তাদের পয়েন্ট এখন 33.33%। পাকিস্তানের নিচে রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়ে পাকিস্তানকে 104 রানে হারিয়েছে নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজরা। 268 রানের লক্ষ্য দেওয়ার পর নাহিদ রানার বোলিং তোপে টিকতে পারেনি সফরকারীরা। মাত্র 163 রানে গুটিয়ে যায় তারা। 5 উইকেট নেন নাহিদ রানা। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে
অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। একই সাথে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়েছে। শামীম ওসমান ছাড়া এই মামলায় অন্য আসামিরা হলেন তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটু ও যুবলীগ নেতা শাহ নিজাম। আসামিরা সবাই পলাতক আছেন। মামলায় ১০ জনকে হত্যার ঘটনায় ৩টি অভিযোগ আনা হয়েছে। মামলা প্রমাণ করতে ৬৩ জন সাক্ষী ১৬টি অডিও ভিডিও ক্লিপ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। দু ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটকে সামনে রেখে ১৭তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। বিশেষ এই অনুষ্ঠানটি আগামীকাল রাত ৮টায় এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। পাশাপাশি প্যানেল আলোচক থাকবেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, এফবিসিসিআই সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর ওয়ারেসুল করিম। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসানের খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেবেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরবেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিশিষ্টজনেরা। পদ্মা ব্যারেজ প্রকল্প সহ ৩৬,৬৯৫ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সচিবালয় দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬,৪৯০ কোটি ৯৩ লক্ষ টাকা। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন পর্যায়ে পরিকল্পনায় থাকলেও আটকে ছিল পদ্মা ব্যারেজ প্রকল্প। নদী যেমন প্রাণ ও প্রকৃতির আধার, তেমনি এই নদীকেন্দ্রিক জনপদের ইতিবাচক সুফল মিলবে পদ্মা ব্যারেজ প্রকল্পের দুয়ার খুললে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলতি অর্থ বছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অবশেষে অনুমোদন দিয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্পের। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে ৫ বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আর তা বাস্তবায়িত হলে সুফল পাবে দক্ষিণ জনপদের ২৪টি জেলার ৭ কোটি মানুষ। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে। পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল সেই দিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে এবং দেশে যে একটা উপকার সুবিধা রেভিনিউর দিক থেকে সেটা আমরা এই প্রজেক্টটা শেষ হলে সবচেয়ে বেশি অর্জন করতে সক্ষম হব। পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে সংশ্লিষ্ট কমিশন কাজ করছে। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। একনেকে অনুমোদন দেয়া ৯ প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ১টি। এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের ২টি, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ, সমাজ কল্যাণ, প্রতিরক্ষা, গণপূর্ত, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি করে প্রকল্প রয়েছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে ভুল করে জলাতঙ্কের ২ ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভুল টিকা প্রয়োগের পর শিশুটি নিস্তেজ হয়ে পড়েছে। অভিযুক্তের বিচারের দাবি জানিয়েছে তারা। ভুক্তভোগী ওই শিশুটির নাম ফাতিহা। স্বজন ও এলাকাবাসী জানায়, মেয়েকে টিকা দিতে দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা মৌ। সেখানে টিকা দেওয়ার দায়িত্বে থাকার কথা ছিল স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলামের, কিন্তু তার অনুপস্থিতিতে আরেক স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম শিশুটিকে ভুলবশত জলাতঙ্কের ২টি ডোজ টিকা প্রয়োগ করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করলে তাদের সঙ্গেও কাইয়ুম খারাপ আচরণ
করেছেন বলে অভিযোগ উঠেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে ধর্ষণের চেষ্টায় কেন্দ্র করে গোটা ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হয়েছে। গতরাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজলাতুন নেসা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের। এই ঘটনায় বহিরাগতদের ক্যাম্পাসে অনুপ্রবেশ এবং নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে এনে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম বলেন, এটি ন্যাক্কারজনক ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হলেও তার পরিচয় এখনো জানা যায়নি। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে থাকার কথা জানিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রক্টর। এটা চিহ্নিত করার সাথে সাথেই থানায় যে মামলা করা আমরা সেটা করেছি এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে, আমাদের অবহিত করেছে যে ধরনের সহযোগিতা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে বাহিনীগুলোর সমস্ত সহযোগিতা নিয়ে এই দুষ্কৃতিকারীকে যত দ্রুত সম্ভব আমরা গ্রেপ্তার করার ব্যবস্থা করব। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রামের সহিংসতা ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্ত কাজ PBI-কে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই আদেশ দেন। নিহত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন মামলার বাদী জানে আলম। মামলার আইনজীবী জানায় 2024 সালের 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতা ও আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত করছিল ডিবি পুলিশ। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও মামলার তদন্ত উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া এবং তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন মামলার বাদী। তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে বুধবার শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন এবং অধিকতর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে PBI-কে তদন্তভার গ্রহণের নির্দেশ দেন। নেত্রকোনার পূর্বধলার জারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের লক্ষ্যে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। দুপুরে জারিয়া ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তারা। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, জেলা প্রশাসক সহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গাপুরের বিজয়পুরের মূল্যবান চীনামাটি, সোমেশ্বরী নদীর বালি ও পাথর সারা দেশে পরিবহনের জন্য রেল লাইন হবে সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম। এর ফলে সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা। কুড়িগ্রামে ভারী বৃষ্টিপাতে শহর জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে সাধারণ মানুষ। থমকে গেছে জীবনযাত্রা। গত রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়। টানা বৃষ্টিপাতে কুড়িগ্রাম জজকোর্ট মোড়, জেলা প্রশাসকের কার্যালয়, আদর্শ পৌরবাজার, ফায়ার সার্ভিস, খাদ্যগুদাম, পরীক্ষণ বিদ্যালয়, PTI হাসপাতাল পাড়া সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। অন্যদিকে বৃষ্টি অব্যাহত থাকায় নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস জানায় গত 24 ঘন্টায় কুড়িগ্রাম জেলায় 183 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। NTVর সাতক্ষীরার প্রতিনিধি SM জুলফিকার আলী জিন্নার মা আকলিমা খাতুনের জানাজা সম্পন্ন হয়েছে। দুপুরে নিজ বাসভবনের পাশে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণমাধ্যম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ ও আত্মীয় স্বজনরা অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শাশুড়ি জ্যোৎস্না রানীকে হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদাউস এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, হালুয়াঘাট উপজেলার কৈচাপুর রোড বাজার গ্রামের বাসিন্দা সুজিতের সাথে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর পারিবারিক বিষয় নিয়ে প্রায় ঝগড়া বিবাদ হতো।
এর জেরে 2021 সালে 6 অক্টোবর বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সুজিত তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। এ সময় শাশুড়িকেও কুপিয়ে আহত করা হয়। পরদিন সকালে শাশুড়ি জ্যোৎস্না রানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় ইতির বড় বোন হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেছিলেন। মানব পাচারকারীর খপ্পরে পড়ে লিবিয়ায় গিয়ে মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের এক যুবকের মৃত্যুর অভিযোগ হয়েছে। এই খবরে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। দ্রুত লাশ দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন তারা। পরিবারের সদস্যরা জানান, সচ্ছলতা ফেরানোর জন্য স্ত্রী 3 মেয়েকে রেখে 8 মাস আগে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের তসির ফকির। 25 লাখ টাকা নিয়ে তাকে প্রথমে পাঠানো হয় লিবিয়ায়। সেখানে মাফিয়াদের বন্দিশালায় নির্যাতন করে আরও 20 লাখ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তসিরের পরিবারের। পরে সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। কুমিল্লায় সড়কের পাশে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সড়ক ও জনপথ বিভাগ। সকালে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের 2 পাশে গড়ে ওঠা ছোট বড় 3 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ। অভিযানের নেতৃত্ব দেন লাকসাম উপজেলার সহকারী ভূমি কমিশনার মিলন চাকমা এবং কুমিল্লা সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে আলম। এদিকে চাঁদপুর শহরের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ চালিয়েছে জেলা প্রশাসন ও পৌরসভা। এছাড়া বিভিন্ন খাবারের হোটেলেও অভিযান চালানো হয়। বগুড়ায় কৃষি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে এই কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ। কর্মশালায় কিভাবে কৃষকদের দৌড়গোড়ায় উন্নত মানের সার ও বীজ সরবরাহ করা যায় সে বিষয়ে 2 শতাধিক ডিলারদের প্রশিক্ষণ দেওয়া হয়। নওগাঁয় চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে সদর উপজেলার খাদ্য গুদামে এর উদ্বোধন করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। জেলা খাদ্য বিভাগ জানায়, এবছর কৃষকদের কাছ থেকে কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারি করে কৃষক বাছাই করা হবে। তারাই খাদ্য গুদামে ধান দিতে পারবেন। এবছর জেলার 20টি খাদ্য গুদামে সরকারিভাবে ধান চাল সংগ্রহ করা হবে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর জেএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেসার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাদ আসর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমার রুহের মাগফিরাত কামনায় সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনাদ সাকি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত 6 মে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন জেবুন্নেসা। তার বয়স হয়েছিল 83 বছর। দু 2026-27 অর্থ বছরের বাজেট সামনে রেখে 17 বারের মতো আয়োজন করা হচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। বিশেষ এই অনুষ্ঠানটি আগামীকাল রাত 8টায় এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। প্যানেল আলোচক হিসেবে থাকছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমইএ সভাপতি শকত আজিজ রাসেল, এফবিসিসিআই সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ডক্টর ওয়ারেসুল করিম, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেবেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরবেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিশিষ্টজনেরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত করে নয়, বরং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই
লড়াই করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে প্রচ্ছদ প্রকাশনীর আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রচিত 5টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দেশ গঠনের স্বার্থে সরকার ও বিরোধী দলকে সংসদের ভেতরে ও বাইরে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। অনুষ্ঠানে মিয়া গোলাম পরোয়ার বলেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ আবার ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনের সব ধরনের স্বৈরাচার ও ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রথম দিনে 1771 জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল 10টায় প্রথম দিনে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে 1 ঘন্টা বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। সভাপতি, সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির 14টি পদে নির্বাচন হচ্ছে। মোট 40 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার 11,097 জন। এবারে নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন আর সম্পাদক পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আব্দুল বাতেন ও সম্পাদক পদে এম রেজাউল করিম খন্দকার প্রতিযোগিতা করছেন। আগামীকালও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। কোরবানির ঈদকে সামনে রেখে গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ঢাকায় 62 থেকে 67 টাকা এবং ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করেছে সরকার। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। বৈঠকে কাঁচা চামড়ার ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন। আর সারা দেশে খাসির লবণযুক্ত কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সঠিকভাবে চামড়া সংরক্ষণের জন্য সারা দেশে সরকারি অর্থায়নে লবণ সরবরাহ করা হবে। একই সাথে সঠিকভাবে চামড়া সংগ্রহের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কসাইদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। পুরোপুরি চামড়াটি ব্যবহৃত হোক, যাতে মূল্য সংযোজিত হয়ে ভ্যালু এডেড হয়ে তারপরে পণ্যগুলি দেশের বাইরে যায়। তারপরেও আমরা যদি দেখি প্রয়োজন বোধে ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার, সেটি কোরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নেব।